ভাইয়া, আমি আর পারছি না। আপনার মেশিন অনেক বড়, খুব কষ্ট লাগছে, একটু আস্তে করো। ভাইয়া নরম স্বরে উত্তর দিলেন, আর 1 মিনিট অপেক্ষা করো, প্রায় শেষ। কিন্তু বন্ধুরা, ওই প্রায় শেষ মুহূর্তটাই কখনো আসছিল না। আমার গলা শুকিয়ে কাঠ হচ্ছিল, শরীরের প্রতিটি জায়গা অসহ্য যন্ত্রণায় ঝলসে যাচ্ছিল। ঘরের কোণে মোমবাতির আলো নেভা ছায়াগুলোর মতো লাফাচ্ছিল। আমার ভাইয়া সাজ্জাদ আমার কপালে ঘাম মুছতে মুছতে বললেন, লামহা, একটু সহ্য কর, ডাক্তার আসছে। হ্যাঁ বন্ধুরা, আমি তখন প্রচণ্ড জ্বরে পড়ে ভুগছিলাম, আর আমার ভাই আমাকে ঠান্ডা জলে ভেজা তোয়ালে দিয়ে সারা রাত শুশ্রূষা করছিলেন। কিন্তু সেই রাতের গল্প এতটাই রহস্যময় হয়ে উঠেছিল যে পুরো ঘটনা বলার আগে আপনারা কেউই আন্দাজ করতে পারবেন না আসলে কি হচ্ছিল। আমার নাম লামহা, বয়স ১৬। আমরা থাকি সিলেটের একটি ছোট্ট গ্রামে, আমগাছে ছায়ায় ঢাকা আমাদের পৈতৃক বাড়িতে। আমার বাবা শহরে একটি গার্মেন্টসে কাজ করেন, মাসে একবারের বেশি বাড়ি আসতে পারেন না। তাই বাড়িতে থাকি আমি, আমার বিধবা মা ফরিদা আর আমার বড় ভাই সাজ্জাদ, যার বয়স ২৪। ভাইয়া স্থানীয় একটি কলেজে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করেন। মা সাধারণত খুব ভালোই থাকেন, কিন্তু মাঝে মধ্যেই তার পুরনো মাথা ব্যথার সমস্যা বেড়ে যায়। তখন তিনি একটু অস্বাভাবিক আচরণ করেন, কারো কথা ঠিকমতো বুঝতে পারেন না, নিজের মনে কিছু কথা বলেন। সেই রাতটা ছিল জ্যৈষ্ঠ মাসের এক ভ্যাপসা গরমের রাত। বাইরে ঝিঝি পোকার ডাক, ভেতরে নিস্তব্ধতা। মায়ের অবস্থা সন্ধ্যা থেকেই খারাপ হতে শুরু করে। তিনি ভাইয়াকে কিছু একটা দিতে বলছিলেন, আবার নিজেই ভুলে যাচ্ছিলেন। রাত গড়িয়ে ১১টার দিকে মা বেশ অস্থির হয়ে পড়েন। মা এবং ভাইয়া আলাদা ঘরে থাকেন। আমি আমার ঘর থেকে শুনতে পেলাম, মা অস্পষ্ট স্বরে ভাইয়াকে বকছেন, ভাইয়া শান্ত করবার চেষ্টা করছেন। আমি দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম। মা রাগে মুখ লাল করে দাঁড়িয়ে, আর ভাইয়া বসে আছেন চেয়ারে, খুব ক্লান্ত দেখাচ্ছে তার মুখ। কিছুক্ষণ পর ভাইয়া ঘর থেকে বেরিয়ে এলেন, মুখে গভীর এক ক্লান্তির ছাপ। আমাকে দেখে তিনি এক গভীর নিঃশ্বাস ফেললেন। লামহা, আজ রাতে আমি মায়ের সাথে ঘুমাতে পারব না, তার অবস্থা ভাল না, আর আমার নিজেরও কিছু কাজ আছে, বললেন তিনি। তার চোখে আমার চেনা ভাইয়ার চেয়ে অন্য কিছু দেখলাম, এক অদ্ভুত উদ্বেগ, এক ধরনের আতঙ্কও যেন। কিন্তু ভাইয়া, তুমি যাবে কোথায় এত রাতে? আমি জিজ্ঞেস করলাম। তোমার ঘরেই শুয়ে পড়ব, যদি কিছু দরকার হয়। আর আমি জানালার পাশে চেয়ারেই থাকব, পড়াশোনা করব, তিনি বললেন আমার ঘরের দিকে তাকিয়ে। সেই মুহূর্তে আমার গায়ে এক ঝাঁকুনি দিয়ে রক্ত সরে গেল। আমার ঘর, এত রাত? ভাইয়া কখনো আমার ঘরে আসেননি, বিশেষ করে রাতের বেলায়। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার না বলতে পারলাম না। তার চাহনিতে এক ধরনের অসহায়ত্ব লুকিয়েছিল, যেন তিনি কোনো বিপদ থেকে পালাতে যাচ্ছেন। ভাইয়া আমার ঘরে ঢুকলেন। এক কোণে রাখা চেয়ারটা টেনে জানালার পাশে বসে পড়লেন। তার হাতে একটি পুরনো বই। তিনি বইয়ের দিকে তাকালেন না, বরং বাইরের অন্ধকারের দিকে হারিয়ে গেলেন। ঘরে তখন শুধু পাখার আওয়াজ আর আমার নিজের নিঃশ্বাসের শব্দ। আমি বিছানায় শুয়ে চুপচাপ তাকিয়ে রইলাম। মায়ের ঘর থেকে কোনো আওয়াজ আসছে না, সবাই যেন মৃত। লামহা, ভাইয়া হঠাৎ ফেসফেস করে বললেন, তুমি কি কখনো ভয় পাও? এমন ভয় যার কোনো নাম নেই, কারণটাই বুঝতে পারো না? আমি থতমত খেয়ে গেলাম। কিসের ভয় ভাইয়া? তিনি ঘুরে দাঁড়ালেন না, শুধু বললেন, কিছু ভুল হচ্ছে, আমি ঠিক ধরতে পারছি না। আজ রাতটা খুব ভিন্ন মনে হচ্ছে। তারপর তিনি আবার চুপ হয়ে গেলেন। আমি কিছু বললাম না, কিন্তু আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। ভাইয়া সাধারণত এত রহস্যময় কথা বলেন না। তিনি তো সোজা সাপটা, বই পড়া মানুষ। আমার মোবাইলটা হাতে নিলাম, কিছু দেখব ভেবে। স্ক্রিনের আলোয় ঘরের কোণাটা আলোকিত হল। হঠাৎ আমার মনে হল ভাইয়া আমার দিকে তাকাচ্ছেন। আমি তাকালাম, তিনি বইয়ের দিকে দেখছেন, কিন্তু তার দৃষ্টি স্থির, পাতা উল্টাচ্ছেন না। আমি ভিডিও দেখতে শুরু করলাম, ভলিউম খুব কম রেখে। কিন্তু মনোযোগ যাচ্ছিল না, বারবার ভাইয়ার দিকে তাকাচ্ছিলাম। তিনি যেন পাথরের মূর্তির মতো বসে আছেন। তারপর প্রায় আধ ঘণ্টা পর তিনি খুব ধীরে, খুব সাবধানে উঠে দাঁড়ালেন।
আমার দিকে না তাকিয়েই বললেন, তুমি ঘুমাও, আমি নিচে একটু পানি খেয়ে আসি। তিনি দরজা খুলে বেরিয়ে গেলেন। পায়ের শব্দ প্রায় শোনাই যাচ্ছিল না। আমি অপেক্ষা করলাম। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পার হয়ে গেল। তিনি ফিরলেন না। আমার ভয় করতে লাগল। আমি আস্তে করে উঠে দরজার ফাঁক দিয়ে হলের দিকে তাকালাম। অন্ধকার। শুধু নিচের তলা থেকে খুব মৃদু গুনগুন আওয়াজ ভেসে আসছিল, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। কিন্তু বাড়িতে তো মা ছাড়া আর কেউ নেই। মা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন। আমি দরজার কাছে গেলাম, শুনবার চেষ্টা করলাম। গুনগুনানি থেমে গেল। তারপর পায়ের শব্দ। আমি দ্রুত বিছানায় ফিরে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম। ভাইয়া ঘরে ঢুকলেন। তার নিঃশ্বাসটা একটু বেশি ভারী শোনাল। তিনি চেয়ারে বসার বদলে এবার সরাসরি আমার বিছানার পাশের মেঝেতে একটা চাদর পেতে শুয়ে পড়লেন। আমি নড়তে পারছিলাম না। তিনি এত কাছে। তারপর তিনি বললেন ঘুমের ভান ভেঙে, লামহা, তুমি জেগে আছ? আমি চোখ খুললাম। অন্ধকারে তার চোখ দুটো যেন জ্বলজ্বল করছিল। ভাইয়া, তুমি কোথায় গিয়েছিলে এতক্ষণ? মায়ের ঘরে গিয়েছিলাম, তিনি বললেন, কিন্তু তার গলায় একটু কাঁপুনি ছিল। তিনি ঘুমিয়েছেন। সত্যি বলছিলেন? নিচের তলার আওয়াজটা কি ছিল? ভাইয়া, আমার একটু ভয় করছে। আমি স্বীকার করে নিলাম। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভয় পেও না, আমি এখানে আছি। কিন্তু তার কথায় সান্ত্বনা ছিল না, ছিল এক ধরনের বাধ্যতা। তিনি হাত বাড়িয়ে আমার কপাল স্পর্শ করলেন। তার হাত ছিল বরফের মতো ঠান্ডা, ভিজে ভিজে। জ্বর তো একটু কমেছে, বললেন তিনি, কিন্তু হাতটা সরিয়ে নিলেন না। তার স্পর্শে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই স্পর্শ শুধু মমতাময়ী ছিল না, এর মধ্যে এক ধরনের তীব্র কৌতূহল ছিল, এক নেশার মতো জিদ, যেন তিনি শুধু জ্বরই নয়, আমার ভেতরের কোনো উত্তাপও মাপছিলেন। তারপর তিনি হঠাৎ উঠে বসলেন। তোমার ঘুম আসছে না, তাই না? তার গলায় একটু কর্কশ শোনাল। তাহলে আমি একটা গল্প বলি, আমাদের বাবার গল্প। আমি নিঃশ্বাস রুদ্ধ করে শুনতে লাগলাম। তিনি বলতে শুরু করলেন, আমাদের বাবা শহরে শুধু চাকরি করেন না, তার আরেকটা জীবন আছে, আরেকটা পরিবার। বললেন, মায়ের মাথার সমস্যার পেছনে আসলে বাবাই দায়ী। বললেন, বাবার জন্য মা কিভাবে ধীরে ধীরে নিজের মন হারিয়ে ফেলছেন। কিন্তু ভাইয়ার গল্পের ডিটেলসগুলো এলোমেলো, একবার এক রকম শোনাল। তার কণ্ঠস্বর ক্রমশ উত্তেজিত হয়ে উঠছিল, আর আমার দিকে তার দৃষ্টি যেন আঠার মতো লাগছিল। তিনি আমার হাতটা ধরে ফেললেন, আঙুলগুলোতে জোর দিয়ে চাপ দিলেন। তুমি বুঝতে পারছ লামহা, আমরাই বাড়িতে আটকে আছি, মা আর আমি। আমরা একসাথে আটকে আছি একটা গভীর সমস্যায়। আর তুমি এখন বড় হচ্ছ। ভাইয়া, তোমার হাত। আমি টান দিতে চাইলাম। চুপ! তিনি হঠাৎ গর্জে উঠলেন। তারপরে নিজেকে সামলে নিয়ে আস্তে করে বললেন, ক্ষমা করো, আমি আমি খুব ক্লান্ত। কিন্তু হাতটা ছাড়লেন না, বরং তার আঙুলগুলো আমার হাতের পেট দিয়ে উপরে বাহর থেকে এগিয়ে আসতে লাগল। তার নিঃশ্বাস আমার গায়ে লাগছিল, আমার শরীর শক্ত হয়ে গিয়েছিল। এটা আমার ভাই নন, এটা কেউ অচেনা, বিপজ্জনক। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। টক টক টক। ভাইয়ার শরীর শক্ত হয়ে গেল। তার হাত আমার হাত থেকে সরকে গেল। কে? তিনি কর্কশ্বরে বললেন। দরজার ওপাশ থেকে মায়ের ভয়ার্ত বিভ্রান্ত কণ্ঠস্বর ভেসে এলো। সাজ্জাদ, সাজ্জাদ, তুমি এ ঘরে? আমার খুব ভয় করছে। আমার ঘরে কে যেন আছেন। ভাইয়া দ্রুত উঠে দাঁড়ালেন। তার মুখে একসঙ্গে রিলিফ আর হতাশা ফুটে উঠল। মা, আমি আসছি, বললেন তিনি। আমার দিকে তাকিয়ে অন্ধকারে যেন একবার মাথা নাড়লেন, সতর্কবাণী দিয়ে। তুমি শুয়ে পড়ো লামহা, দরজা বন্ধ করে ঘুমাও। তিনি বেরিয়ে গেলেন এবং আমি দরজার শিকল লাগিয়ে দিলাম। শরীর দিয়ে দরজায় ঠেস দিয়ে বসে পড়লাম, কান পেতে রইলাম। মায়ের ঘর থেকে এবার কোনো আওয়াজই আসল না। ভাইয়া আর খেলে এলেন না সেই রাত। পরের সকালে আমি কাঁপতে কাঁপতে মায়ের ঘরে গেলাম। মা বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে আছেন, চোখে অত্যন্ত ভয়। মা, ভাইয়া? আমি জিজ্ঞেস করলাম। মা ধীরে ধীরে আমার দিকে তাকালেন, তার চোখে চিনতে না পারার ভয়। তোর ভাইয়া? সে তো কাল রাতে বাড়িতেই ছিল না,
সে তার বন্ধুর বাসায় গিয়েছিল, ফোন করেছিল। কিন্তু মা, সে আমার ঘরে ছিল। আমি চিৎকার করে উঠলাম। মা মাথা নাড়লেন। না বাছা, তুই হয়তো জ্বরের ডেলিরিয়াম দেখছিলি। সাজ্জাদ সকালে বন্ধুর বাসা থেকে ফোন করেছে, বলেছে আজ ফিরবে। আমি হিম হয়ে গেলাম। তাহলে সেই মানুষটি কে ছিল, যে আমার হাত স্পর্শ করেছিল, যে আমার বাহুর দিকে আঙুল বুলিয়েছিল, যে বাবার গল্প বলে আমাকে ভয় দেখিয়েছিল? সেই যদি সাজ্জাদ না হয়, তবে কে? আমাদের এই নির্জন বাড়িতে মায়ের অসুস্থতাকে পাশে নিয়ে সে কিভাবে ঢুকল? আর ভাইয়া সত্যিই কি বন্ধুর বাসায় ছিল, নাকি সেও কোনো ভয়ের কারণে পালিয়েছিল? সেই দিন সন্ধ্যায় ভাইয়া ফিরলেন। তিনি স্বাভাবিক ছিলেন, বইয়ের ব্যাগ কাঁধে 1 প্লেট আম আমারে দিলেন। রাতের ঘটনা নিয়ে জিজ্ঞেস করতে তিনি আশ্চর্য হয়ে বললেন, লামহা, তুই স্বপ্ন দেখছিলি নিশ্চয়ই। আমি তো বন্ধুর বাসায় গিয়েছিলাম, কারণ মা অসুস্থ আর আমার পড়ার চাপ ছিল। এখানে থাকলে ঠিকমতো ঘুম হতো না। তোকে বলতে ভুলে গিয়েছিলাম। কিন্তু বন্ধুরা, আমি স্বপ্ন দেখিনি। আমার হাতে এখনও সেই ঠান্ডা ভিজে স্পর্শের অনুভূতি জ্বলজ্বল করছে। আমার বাহুতে তার আঙুলের চাপের স্মৃতি মুছে যায়নি। ভাইয়া হয়তো সত্যি বলছেন, অথবা তিনি মিথ্যা বলছেন। হয়তো তিনি নিজেও সেই রাতের অন্য কাউকে দেখে ভয়ে পালিয়েছিলেন, অথবা তিনি নিজেই ছিলেন সেই অন্য কেউ, যাকে মায়ের অসুস্থতার মধ্যেই লুকিয়ে থাকতে হয়। আমি এখনও জানি না, আমার বিছানার পাশে মেঝেতে যে মানুষটি শুয়েছিল, যে আমাকে স্পর্শ করেছিল, যে নিষিদ্ধ কথা বলে আমার মনে এক গভীর মোহিনী আতঙ্কের বীজ বুনে গিয়েছিল, সে কে? আমি শুধু এটাই জানি, সেই রাতের পর থেকে ভাইয়ার দিকে তাকালেই আমার শরীর শিউরে ওঠে। আর যখনই তিনি আমার দিকে হাত বাড়ান, আমাকে কিছু দিতে, আমার কপালে হাত দিতে, আমি পিছিয়ে যাই। একটি প্রশ্ন আমার রক্তে মিশে গেছে। আপনাদের মনে হয় সেই রাতে আমার ঘরে আসা মানুষটি আসলে কে ছিল? আর যদি কখনো আপনার নিজের ঘরে আপনার সবচেয়ে কাছের মানুষের মধ্যেও আপনি এমন রহস্য অনুভব করেন, আপনি কি করবেন? নিজের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কি সম্পর্কে ফাটল ধরাতে চাইবেন, নাকি সব ভুলে স্বাভাবিক থাকার ভান করবেন? কমেন্টে আমাকে জানান। আর এই গল্পের দ্বিতীয় পর্ব পেতে, যেখানে মায়ের ডায়েরি থেকে আরও চমকপ্রদ তথ্য বেরিয়ে আসবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন।